নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পরম পূজ্যপাদ স্বামী কৈলাসানন্দ মহারাজের অপূর্ব জীবন। ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সঙ্গে শৈলেশচন্দ্রের পরিচয়টা গভীর হতে থাকল। বিবাহিত হয়েও তিনি এগিয়ে যেতে থাকলেন ব্রহ্মচর্যের পথে। এই যাত্রাকে ত্বরান্বিত করতেই যেন ওই সময় ঢাকার ফরাসগঞ্জ অঞ্চলে শরদিন্দু মহারাজ আর স্বামী সৎপ্রকাশানন্দ, তাদের দুজনের সঙ্গে তার পরিচয় ঘটে। তাদের সঙ্গে ইষ্টালাপ করতে করতে কেটে যেত সারা রাত। বহুদিন ওইখানেই রাত কাটিয়ে সকালে বাড়ি এসে তিনি তারপর কলেজে চলে যেতেন। দিন কাটতে থাকে। শৈলেশচন্দ্রের মধ্যে ধর্ম ভাবটাও হতে থাকলো প্রবল। কেমন যেন একটা আকর্ষণ অনুভব করতে থাকলেন তিনি। বরাবরই তার মনে হতো কলকাতায় গিয়ে শ্রী মায়ের সঙ্গে দেখা করবেন এবং প্রার্থনা জানাবেন তিনি যেন তাকে দীক্ষা দেন। শেষ পর্যন্ত 1919 সালে দুর্গাপুজোর আগে শুধু স্ত্রীকে নিয়ে তিনি কলকাতায় আসেন। কিন্তু কলকাতায় পৌঁছবার প্রায় সঙ্গে সঙ্গে পেলেন তার বাবার টেলিগ্রাম, জরুরি তলব, তাকে ফিরে যেতে লিখেছেন। ফলে সময়ের অভাবে শ্রী মায়ের সঙ্গে দেখা হলো না। ক্ষুণ্ণ মনে শৈলেশচন্দ্র দেশে ফিরে গেলেন। 1920 সালের 20 ফেব্রুয়ারি বাবা বিপিন বিহারী 58 বছর বয়সে পরলোক গমন করেন। শ্রী মাও দেহ রাখেন ওই বছরেই। তাই ওই সময় আর শৈলেশচন্দ্রের মাতৃদর্শনও হলো না, মায়ের কাছ থেকে দীক্ষা নেওয়াও হলো না। কিন্তু দীক্ষা নেওয়া না হোক, মনে যার লেগেছে বৈরাগ্যের রং, তাকে কি কোনো মতেই ঘরে আটকে রাখা যায়? ঈশ্বর নিজের হাতেই যেন তার পথের বাধাগুলো সরিয়ে দিতে লাগলেন, ঘটিয়ে দিতে লাগলেন তার সঙ্গে নানা যোগাযোগ। শৈলেশচন্দ্রের ক্ষেত্রেও আশ্চর্যভাবে বেলুড় মঠের সঙ্গে যোগাযোগটা স্থাপিত হলো। 1919 সালের পুজোর ছুটিতে শৈলেশচন্দ্র বেলুড় মঠে একবার এসেছিলেন। মহাপুরুষ মহারাজকে সেই প্রথম তিনি দেখেন। সেই প্রথম দর্শনের স্মৃতি স্মরণ করে পরবর্তীকালে তিনি বলেছেন, 1919 সালের পুজোর ছুটিতে একদিন অপরাহ্নে 3:30 সময় মঠের একজন প্রবীণ সন্ন্যাসীর অনুকূল্যে আমি মহাপুরুষ মহারাজের শ্রীচরণ সমীপে উপস্থিত হই। প্রথম দর্শনেই প্রাণে খুব আনন্দ পেলাম, খুব ভালো লাগলো। কথাবার্তা একটু একটু হলো, কিন্তু তার শ্রীমূর্তি দর্শন করে খুব আনন্দ পেয়েছিলাম। করুণা ও গাম্ভীর্যপূর্ণ কথাবার্তা শ্রবণ এবং পারিপার্শ্বিক অবস্থা নিরীক্ষণ করে মনে এত আনন্দ পেলাম যে তা এখনো জীবনে চিরসঞ্চিত আনন্দের একটি উৎস হয়ে আছে। শ্রীরামকৃষ্ণ আনন্দময়, এরা তার প্রতিনিধি। তাই মহারাজকে দেখে, তার কথা শুনে শৈলেশচন্দ্রের মন সেদিন আনন্দে ভরে গিয়েছিল। সেদিন শৈলেশচন্দ্র রাতটা মঠে কাটাতে চেয়েও কিন্তু মহাপুরুষ মহারাজের অনুমতি পাননি। তিনি স্পষ্ট বলে দেন, পরিচয়পত্র না থাকলে কাউকে মঠে রাত্রিবাস করতে দেওয়া হয় না। শৈলেশচন্দ্র বলেন তিনি মঠে থাকবেন বলে কাপড় গামছা নিয়ে এসেছেন। উত্তরে মহারাজ বলেন, কাপড় গামছা আনলেই কি থাকা যায়? পরিচয়পত্র ছাড়াই এখানে কাউকে থাকতে দেওয়া হয় না। সেদিন মঠে থাকতে না পেয়েও শৈলেশচন্দ্র কিন্তু দুঃখিত হননি, বরং একটি ভারতীয় সাধু প্রতিষ্ঠান যে এমনভাবে কিছু নিয়ম কানুন মেনে চলেন, এটা ভেবে সেই প্রতিষ্ঠানের প্রতি তার শ্রদ্ধার ভাব জেগেছিল। অর্থাৎ বেলুড় মঠে গিয়ে নিয়ম কানুন শুনে রামকৃষ্ণ সংঘের প্রতি তার মনে শ্রদ্ধার ভাবই সেদিন জেগেছিল। এই ঘটনার পর কেটে যায় আরও 3 বছর। শৈলেশচন্দ্র ততদিনে ঠাকুর এবং স্বামীজির ভাবধারায়
জীবনের পথে আরও কিছুটা এগিয়ে গেছেন। মঠের সঙ্গে সম্পর্ক হয়েছে ঘনিষ্ঠ। ওই সময় 1912 সালের ফেব্রুয়ারির গোড়ায় ঢাকা রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষের নির্দেশে শৈলেশচন্দ্র এবং যতীন্দ্রনাথ দাস বেলুড়ে যান মহাপুরুষ মহারাজ এবং স্বামী অভেদানন্দ মহারাজকে ঢাকার উৎসবে আমন্ত্রণ জানাবার জন্যে। যাবার পথে মহাপুরুষ মহারাজের সঙ্গ পেয়ে তিনি ধন্য হয়েছিলেন। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।